হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল আরণ্যক একাডেমি। বাংলা গ্রামারের আরেকটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আজকে আমাদের সেই মোস্ট অ্যান্টিসিপেটেড ক্লাস, যেটার জন্য অনেকেই অধীর আগ্রহে বারবার আমায় মেসেজ করে গেছো যে স্যার সমাসের ক্লাসটা কবে করাবেন। তো আজকে আমরা সমাসের ক্লাস করব ফাইনালি, ঠিক আছে। আর তোমাদের জন্য একটা কথা বলে রাখি, আমরা বাংলা ব্যাকরণের ক্লাসগুলোর প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে সমস্ত টপিকগুলো ছিল সেগুলো অলরেডি কভার আপ হয়ে গেছে, আর বেশ কয়েকটা টপিক রয়েছে, সেগুলো করালে মোটামুটি বাংলা ব্যাকরণ শেষ হয়ে যাবে। পরে আমরা প্র্যাকটিসের জন্য আলাদা কিছু ক্লাস নিয়ে আসবো বাংলার ওপরে, ঠিক আছে। শুধুমাত্র সেখানে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস এবং ডিসকাশন হবে। তো আজকে সমাসের আমাদের ক্লাস নাম্বার 9। থ্যাংক ইউ সো মাচ, তোমরা যারা এতদিন ধরে দীর্ঘদিন আমাদের সাথে জুড়ে রয়েছো, ক্লাসগুলো কন্টিনিউ দেখছো, প্রত্যেককে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই, ঠিক আছে। তো চলো আজকের ক্লাস শুরু করি, আর কোনো কথা বলছি না। আমাদের আজকের টপিক হচ্ছে সমাস, সম্পূর্ণ সমাস সম্পর্কে আমরা আজকে জানব। তো প্রথমত আমরা পড়ব সেটা হচ্ছে যে এই সমাস যে বিষয়টি, এর উৎপত্তি হলো কোথা থেকে, বা সমাস কথাটির ঠিক অর্থটা কী, সেটা যদি আমরা বুঝে যাই তাহলে অনেকটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হবে। তো এই সমাস কথাটির অর্থ হলো সংক্ষেপ বা একপদীকরণ বা মিলন। সবথেকে বিখ্যাত এবং প্রচলিত অর্থ যেটা আমরা জানি সমাস সম্পর্কে, সেটি হলো সমাস মানে হচ্ছে মিলন, ঠিক আছে। কার মিলন বা কাদের মিলন? মিলন হচ্ছে দুই বা তার বেশি পদের। কেন মিলন হয় এদের? আমরা যখন বাংলা ব্যাকরণে দুই বা তার বেশি, যারা কিন্তু পরস্পর অসঙ্গতিপূর্ণ, মানে ওই পদগুলোকে, দুটো পদ বা তার বেশি পদকে যদি তুমি কাছাকাছি রাখো, তাদের তুমি কোনো সঙ্গতি পাবে না। কিন্তু তাদেরকে যখন আমরা মিলিয়ে দিচ্ছি, দিয়ে একটি বিশেষ পদে তাদেরকে আমরা পরিণত করছি, তখন কিন্তু তার একটি ব্যাকরণগত অর্থ তৈরি হচ্ছে, এবং এটিকেই আমরা সমাস বলছি। এই প্রক্রিয়াটিকে আমরা সমাস বলে জানি। আশা করছি বুঝতে পারলে সবাই ডেফিনেশনটা। এই একই রকম অর্থ আমরা সন্ধির ক্ষেত্রেও বলেছিলাম, কিন্তু সন্ধি আর সমাসের মধ্যে একটা পার্থক্য রয়েছে, থিন লাইন খুবই, কিন্তু চোখে পড়া এবং জানা প্রয়োজন। কারণ তোমাকে সরাসরি এই যে পার্থক্যের কথা বলবো, এখান থেকেও সরাসরি তোমাকে প্রশ্ন করতে পারে। সন্ধিতে আমরা মিলন ঘটাই, কিন্তু সেখানে মিলন হয় ধ্বনির সাথে ধ্বনির, ঠিক আছে। আর সমাসে আমরা দেখলাম যে পদের সাথে অন্য পদের মিলন ঘটে। পদ আর ধ্বনি কী, তাদের পার্থক্য কী, সেটা জানতে হলে তোমাকে কিন্তু আমাদের এই প্লেলিস্টে থাকা অন্যান্য ব্যাকরণের ক্লাসগুলো, যেখানে আমরা পদ, ধ্বনি, বর্ণ, প্রত্যয়, বিভক্তি এই সমস্ত সম্পর্কে আলোচনা করেছি, সেগুলো যদি না দেখে থাকো দেখে নাও, ঠিক আছে। তাহলে এই হলো সন্ধি আর সমাসের একদম বেসিক পার্থক্য, যেটা আমাদের জানা প্রয়োজন, কারণ সরাসরি এই জায়গা থেকে প্রশ্ন করতে পারে, ঠিক আছে। এরপর আমাদেরকে সমাস জানতে হলে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, মানে এই কয়েকটি নাম একটু জানতে হবে, বা এই কয়েকটি নামের সঙ্গে আমাদের একটু পরিচিতি বাড়াতে হবে, ঠিক আছে। কি কি? প্রথমত হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে দুটো নাম একটা জিনিসেরই, যেটাই সমস্ত পদ সেটাই সমাসবদ্ধ পদ। আসলে কি তা? যখন সমাস তুমি করছো, অর্থাৎ সমাস যখন নিষ্পত্তি হচ্ছে, তখন যে নতুন পদটি তৈরি হচ্ছে, ঠিক আছে, সমাস তৈরি করার পর যে নতুন পদটি আমাদের কাছে তৈরি হয়ে আসছে, সেটিকে আমরা বলছি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, ঠিক আছে। যেমন ধরো উদাহরণ দেখো, বুঝতে পারবে। আমরা বলছি সিংহ চিহ্নিত আসন, এর সমাস হলো কি? সিংহাসন। তাহলে সিংহ চিহ্নিত আসন থেকে যখন সিংহাসন এসে তৈরি হলো, এই পদটি গঠিত হলো, তাহলে এই পদটি হলো আমাদের সমাসবদ্ধ পদ, বা এই পদটি হচ্ছে সমস্ত পদ, ঠিক আছে। কারণ এটি একটি নতুন পদ, যেটি এই সিংহ চিহ্নিত আসন থেকে আমরা পেলাম। তাহলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কি তোমরা বুঝতে পারলে। দ্বিতীয় আমাদেরকে জানতে হবে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলা হয়। তাহলে যেটা ব্যাস বাক্য সেটাই বিগ্রহ বাক্য। কোনটা?
এই যে সমস্ত পদটি পেলে তুমি, বা যাকে সমাসবদ্ধ পদ পাচ্ছ বললে, একে যখন তুমি ভাঙবে এবং ভেঙে একটি বাক্যাংশ তৈরি করবে, ঠিক আছে, যেমন এই সিংহাসনকে আমরা ভেঙে তৈরি করছি কি সিংহ চিহ্নিত আসন। তাহলে এই সিংহ চিহ্নিত আসন যেটি আমরা এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ভেঙে তৈরি করলাম, সেটিকে আমরা নাম দিলাম ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। বোঝাতে পারলাম? ঠিক আছে। এরপর আমাদেরকে জানতে হবে সমস্যমান পদ কি। সমস্যমান পদ, ঠিক আছে, সমস্যমান পদ হচ্ছে যে পদগুলো মিলে সমাস তৈরি হয়। ঠিক আছে, যে পদগুলো মিলে বেসিক্যালি সমাস তৈরি হয়, মানে একটি সমাসের মধ্যে যে যে পদগুলো থাকে তাদেরকে আমরা বলছি সমস্যমান পদ। যেমন ধরো এই সিংহাসন, যদি এই পদটি আমরা দেখি, এই সমাসটি যদি দেখি, এখানে কোন কোন পদ আছে দেখো তো। এখানে সিংহ আছে আর আসন আছে, এই দুটো পদের মিলিত রূপ হচ্ছে সিংহাসন। তাহলে এখানে সিংহ আর এই আসন, এই দুটো পদকে আমরা বলছি কি সমস্যমান পদ। তাহলে সমস্যমান পদ কি সেটাও পরিষ্কার হয়ে গেল। আর দুটো জিনিস আমাদেরকে জানতে হবে, একটি হচ্ছে পূর্বপদ আর একটি হচ্ছে পরপদ বা উত্তরপদ। তাহলে পরপদ আর উত্তরপদ এই দুটো পদ একই, আর পূর্বপদ হচ্ছে আলাদা। ঠিক আছে, পূর্বপদ কোনটা? পূর্বপদ মানে হচ্ছে ব্যাসবাক্যের, ব্যাসবাক্য আমরা পড়ে এলাম, এই যে সিংহ চিহ্নিত আসন, এটা ছিল ব্যাসবাক্য। তাহলে এই ব্যাসবাক্যের বা এই ব্যাসবাক্যের আরেকটি নাম ব্যাসবাক্য বা সমস্ত পদের প্রথম যে পদ, প্রথম পদটি মানে যেটি প্রথমে থাকে তাকে আমরা বলি পূর্বপদ। তাহলে পূর্ব মানে আগের, তাহলে এই ব্যাসবাক্যের প্রথম পদ। তাহলে এই ধরো সিংহ চিহ্নিত আসন, এখানে প্রথম পদ কী ছিল? সিংহ, তাই না? তাহলে এখানে সিংহাসনের সিংহটি হলো পূর্বপদ। আর পরপদ বা উত্তরপদ কোনটি? যেটি ব্যাসবাক্যের বা সমস্ত পদের শেষে যে পদটি থাকে। তাহলে সিংহাসনের আসন পদটি রয়েছে শেষে, তাই না? তাহলে আসনটি হলো পরপদ বা উত্তরপদ। তাহলে আগে যে পদটি থাকে সেটি হবে পূর্বপদ, আর শেষে যেটি থাকে সেটি হবে উত্তরপদ, বা যাকে পরপদও বলা হয়। তাহলে এই কয়েকটা জিনিস তুমি না জানলে পরবর্তীকালে আমরা যখন নিয়মে ঢুকবো তখন তোমার একটু ডাউট হবে। তাহলে এগুলো একটু নোট করে নাও, ঠিক আছে? চলো এরপর আমরা একটা একটা করে সমাস দেখব, তার উদাহরণ দেখব, জানবো, বিভিন্ন টাইপস দেখব। প্রথম সমাস হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হচ্ছে কোন সমাসগুলো? না, যে সমাসে পূর্বপদ এবং পরপদ, এই যে দেখো এখন আমাদের এই নামগুলো লাগবে। তাহলে এই পূর্বপদ আর পরপদ উভয় পদের অর্থ সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, যে সমাসগুলো তুমি দেখবে পূর্বপদ এবং পরপদ দুটোর অর্থই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং ব্যাসবাক্যের মধ্যে ও এবং আর এই সমস্ত অব্যয়গুলো ব্যবহার হবে, তাদেরকে বলবে দ্বন্দ্ব সমাস। তাহলে একদম শর্টে আমরা এরপর কিন্তু এই যে দেখো এখানে আমি একটি করে উদাহরণ দিয়েছি, আমরা এরপরে তোমাকে যখন প্র্যাকটিস ক্লাস করাবো তখন আমরা অনেক উদাহরণ আরও বিশেষ বিশেষ সমাসের দেব, কারণ এখানে অনেক উদাহরণ রাখলে স্লাইডটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য বোঝানোর জন্যই আমি কিন্তু একটি মাত্র করে উদাহরণ রেখেছি আপাতত। ঠিক আছে, আর এই টাইপসগুলো পড়ার পর শেষে আমরা কিন্তু কয়েকটা রুলস পড়বো, সেখানে তোমরা আরও এই সমাসগুলোকে চেনার ট্রিক্স বিভিন্ন জানতে পারবে। তো ক্লাসটি দেখো শেষ পর্যন্ত। তাহলে দ্বন্দ্ব সমাস মানে কি থাকবে? ব্যাসবাক্যের মধ্যে ও থাকবে, এবং থাকবে, আর থাকবে, এই সমস্ত অব্যয়গুলো থাকবে, এবং তুমি দেখবে এই পূর্বপদ আর উত্তরপদ বা পরপদ দুটোর অর্থই বাক্যে সমানভাবে ব্যবহার হবে বা প্রাধান্য পাবে। যেমন ধরো বাবা ও মা মিলে তৈরি হচ্ছে বাবা মা। দেখো এখানে বাবা পূর্বপদ আর মা পরপদ, দুটোর কিন্তু গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা রয়েছে বাবা মাতে। এবং দেখো এখানে ব্যাসবাক্যে ও রয়েছে, তাই না? আবার দেখো কাজ ও কর্ম, কাজকর্ম, তাহলে কাজ আর কর্ম দুটোরই এখানে গুরুত্ব রয়েছে, তাই না, সমানভাবে, এবং ও রয়েছে। আয় ও ব্যয়, তাহলে ও রয়েছে, এবং দেখো আয় আর ব্যয় পূর্বপদ উত্তরপদ দুটোরই গুরুত্ব রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? এরপর দেখো এই দ্বন্দ্ব সমাস কত ধরনের হয় বা কত প্রকারের হয়। দ্বন্দ্ব সমাস যে সমস্ত প্রকারের হয় সেগুলো একবার দেখে নাও। প্রথম হচ্ছে মিলনাত্মক দ্বন্দ্ব, খুবই সহজ, ব্যাপারটার মানেটা বোঝার চেষ্টা করো। মিলনাত্মক দ্বন্দ্ব, মিলনাত্মক মানে কি? মিলন মানে হচ্ছে একই বা সম। তাহলে মিলনাত্মক মানে হচ্ছে যে সমস্ত দ্বন্দ্ব সমাসগুলো তোমার একই রকমের হবে। ঠিক আছে, মানে যাদের মধ্যে সম গুণটা থাকবে,
বিপরীত কোনো কিছু থাকবে না। যেমন ধরো বাবা ও মা, এখানে মিলন ঘটছে, বাবা মা মিলন ঘটে আমরা বলছি বাবা মা সেটাকে, ঠিক আছে। সমার্থক দ্বন্দ্ব কোনগুলো? সমার্থক দ্বন্দ্ব মানে যে দুটো পদের অর্থ একই হবে, যেমন ধরো কাজ আর কর্ম, এই দুজনের অর্থ তো একই, কাজ মানেও যা, কর্ম মানেও তা, তাহলে এগুলোকে বলা হচ্ছে সমার্থক, যারা সম অর্থের দ্বন্দ্ব সমাস হয়। বিপরীতার্থক কি? বিপরীতার্থক মানে হচ্ছে দুটো পদের অর্থ উল্টো হবে, যখন আয় আর ব্যয়, তুমি দেখছো এখানে আয় আর ব্যয় এই দুটো পদের কিন্তু অর্থ আলাদা আলাদা, বিপরীত শব্দ এরা, তাহলে এই সমস্ত পদ যখন থাকবে এবং দ্বন্দ্ব সমাস হবে সেগুলোকে বলবো আমরা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। তারপর দেখো অ্যাক্সেস দ্বন্দ্ব। অ্যাক্সেস দ্বন্দ্ব এটা কি না, যে দ্বন্দ্ব সমাসে তুমি দেখবে একাধিক পদের পরিবর্তে কেবলমাত্র একটি পদ অবশিষ্ট থাকে, ঠিক আছে, একাধিক পদ থাকবে না, সেখানে একটি পদ অবশিষ্ট থাকবে। যেমন ধরো আমি, তুমি, সে, তাহলে তিনটে পদ ছিল, এই তিনটে পদ বাদ দিয়ে আমরা একটি মাত্র পদকে গ্রহণ করলাম, আমরা বলছি সেটাকে আমরা। তাহলে আমরা এর যদি সমাস করি হচ্ছে কি আমি, তুমি এবং সে, তাহলে অনেকগুলো পদের পরিবর্তে একটি পদ, এই জন্য এর নাম অ্যাক্সেস দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব কি? অলুক দ্বন্দ্ব হচ্ছে যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, পূর্বপদে যে বিভক্তি থাকে সেটি লোপ পায় না। এই অলুক সমাসগুলো এগুলো আমরা আরও একবার আলাদা করে শেষে পড়ব, ঠিক আছে, এখন একবার দেখে নাও। তাহলে পূর্বপদে যে বিভক্তি থাকে সেটি লোপ পায় না, যেমন ধরো মুখে ও চোখে, এখানে মুখের সাথে এ বিভক্তি আছে, তাই না, তাহলে পূর্বপদে যে বিভক্তি আছে দেখো মুখে চোখে, এখানে সেই বিভক্তিটি রয়ে গেছে, তার মানে লোপ পায়নি বা বাদ যায়নি, তাই না, তাহলে এটাকে বলা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস, বোঝা গেল। এরপর আসছে আমাদের তৎপুরুষ সমাস, ঠিক আছে। তৎপুরুষ সমাসটি কি? তৎপুরুষ সমাস হচ্ছে যে সমাসে পূর্বপদের বিভক্তি এবং অনুসর্গ লোপ পায়, পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থটাই হয় প্রধান, ঠিক আছে, পরপদের অর্থ প্রধান হয়। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পেয়ে যাবে, দ্বিতীয় হচ্ছে তোমার পরপদের অর্থটাই হবে প্রধান। ক্লিয়ার? যেমন দেখো রথকে দেখা, এখানে রথকে তার সাথে কে এই যে বিভক্তিটি ছিল, এখানে দেখো কে বিভক্তিটি আর নেই, রথ দেখা, এখানে আর কে বিভক্তি নেই, উঠে গেছে, এবং দেখো পরপদের গুরুত্বটাই প্রধান হচ্ছে, এখানে রথ দেখা, এখানে কিন্তু দেখাটাই প্রধান, ঠিক আছে, রথকে দেখা, দেখাটাই হয়ে গেল প্রধান, তাহলে দুটো জিনিসই মেনে চলছে। বা ধরো মধু দিয়ে মাখা, এই যে দিয়ে এই অনুসর্গটি দেখো উঠে গেছে এখানে, এবং আসলে এই মাখাটাই এখানে প্রধান হয়ে গেল, তার মানে দুটো জিনিস মেনটেন করছে, পূর্বপদের সাথে যে বিভক্তি বা অনুসর্গ থাকবে সেটা উঠে যাবে, দ্বিতীয় হচ্ছে পরপদের অর্থটা প্রধান হয়ে যাবে বাক্যে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এরপর বিভক্তির নাম অনুসারে এর কয়েকটি প্রকারভেদ রয়েছে এই তৎপুরুষ সমাসে, ঠিক আছে। তৎপুরুষ সমাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে প্রশ্ন আসে বেশি। কি কি দেখো, প্রথম হচ্ছে আমরা বলবো কর্ম তৎপুরুষ। কর্ম তৎপুরুষে দ্বিতীয়া বিভক্তি বসে, দ্বিতীয় বিভক্তি মানে কি, কে, রে, এগুলো, এই বিভক্তিগুলো লোপ পেয়ে যায়, যেমন ধরো রথকে দেখা, এখানে কে বিভক্তি লোপ পেয়ে গেছে, হয়েছে রথ দেখা। করণ তৎপুরুষ, করণ তৎপুরুষ কি, করণ তৎপুরুষের তৃতীয়া বিভক্তি দ্বারা, দিয়ে, কর্তৃক, এগুলো লোপ পায়, যেমন ধরো মধু দিয়ে মাখা, এখানে দিয়ে লোপ পেয়ে হয়ে গেছে মধু মাখা, ঠিক আছে। নিমিত্ত বা প্রয়োজন তৎপুরুষ কি, এখানে চতুর্থী বিভক্তি কোনগুলো, জন্য, নিমিত্ত, এই সমস্ত জিনিসগুলো লোপ পায়, যেমন ধরো রান্নার জন্য ঘর, এখানে জন্য লোপ পেয়ে হয়ে গেছে রান্নাঘর, ঠিক আছে। পরবর্তী দেখো অপাদান তৎপুরুষ সমাস। অপাদান তৎপুরুষে পঞ্চমী বিভক্তি কি কি, হতে, থেকে, চেয়ে, ঠিক আছে, এই সমস্ত কিছু লোপ পায়, যেমন ধরো খাঁচা থেকে ছাড়া, সেটা হয়ে যাচ্ছে খাঁচা ছাড়া, তাহলে থেকে এই বিভক্তিটি লোপ পেয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো সম্বন্ধ তৎপুরুষ। সম্বন্ধ তৎপুরুষে দেখো ষষ্ঠী বিভক্তি লোপ পাচ্ছে, ষষ্ঠী বিভক্তি কোনগুলো, এর বা র, এরা, এরা যখন লোপ পাচ্ছে তখন রাজার পুত্র, এখানে র লোপ পেয়ে হয়ে গেল রাজপুত্র, ঠিক আছে। অধিকরণ তৎপুরুষ কি, অধিকরণ তৎপুরুষের সপ্তমী বিভক্তি লোপ পায়, এ, অ, তে, এগুলো লোপ পাচ্ছে, যেমন ধরো গাছে পাকা ফল, ঠিক আছে, গাছে পাকা, সেটা হয়ে যাচ্ছে গাছ পাকা, তার মানে গাছের সাথে এই যে এ যুক্ত ছিল বিভক্তিটি, সেখানে এটি এখানে কিন্তু নেই, উঠে গেছে সেটা, ঠিক আছে। নং তৎপুরুষ সমাস। নং তৎপুরুষ সমাস কোনটা, না বোধক অব্যয়ে আগে বসবে, ঠিক আছে, মানে
সমাস শুরু হওয়ার আগেই না বোধক অব্যয় বসবে। যেমন দেখো অসৎ, অসতের আগে এই যে না বসে গেছে নয় সৎ, নয় হচ্ছে একটি না বোধক অব্যয়। বা ধরো যদি থাকতো তোমার অমানুষ, ঠিক আছে, ধরো অমানুষ ছিল, তুমি কি করবে নয় মানুষ, তাই না, নয় মানুষ। তাহলে মানুষের আগে এই যে নয় বসছে একটি নাবাচক অব্যয়, তখন এগুলোকে নং তৎপুরুষ বলা হয়। বোঝা গেল? তাহলে যেখানে তুমি নাবাচক শব্দের ব্যবহার পাবে তুমি বলবে নং তৎপুরুষ। উপপদ তৎপুরুষ কোনটা? কৃদন্ত পদের বা কৃদন্ত প্রত্যয়ের সঙ্গে, কৃদন্ত পদ বা কি প্রত্যয় কি তোমাকে জানার জন্য প্রত্যয়ের ক্লাসটি আমাদের করতে হবে, করে নেবে, বুঝতে পেরে যাবে। কৃদন্ত পদের বা কৃদন্ত প্রত্যয়ের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। যেমন জল দেয় যে, তাকে বলা হয় জলজ। পঙ্কে জন্মে যা, তাকে বলা হয় পঙ্কজ। এই উপপদ তৎপুরুষ সমাস কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা আমি মার্ক করলাম, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। তোমাকে জলজ বা পঙ্কজ এর সমাস দিয়ে বিশ্লেষণ করে বলবে এটি কোন সমাস, ঠিক আছে, মনে রাখবে উপপদ তৎপুরুষ সমাস। তাহলে এটা এখানে এসে আমাদের তৎপুরুষ সমাসটি শেষ হলো। এরপর আমরা দেখব কর্মধারয় সমাস, ঠিক আছে। কর্মধারয় সমাস জানতে হলে তোমাকে বিশেষ্য আর বিশেষণ পদ সম্পর্কে জানতে হবে। আমাদের পদের ক্লাসে এটা আমরা পড়িয়েছি। বিশেষ্য মানে কি? বিশেষ্য মানে ইংরেজিতে আমরা যাকে বলি নাউন, আর বিশেষণ মানে আমরা ইংরেজিতে যাকে বলি প্রোনাউন, তাই না, তাই তো। তাহলে এই বিশেষ্য বা বিশেষণ পদের যে সমাস, ঠিক আছে, এবং এখানে পরপদের অর্থই প্রাধান্য পায়। পরপদের অর্থ মানে যে পদটি পরে থাকে, যাকে আরেকটি নামে ডাকা হয় উত্তরপদ বলে, সেই পরপদ বা উত্তরপদের অর্থটাই প্রধান হয় বা প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলা হচ্ছে। যেমন ধরো চালাক চতুর, ঠিক আছে, চালাক চতুর যদি ভেঙে দেখি আমরা, চালাক চতুর, একে ভেঙে দেখলে হবে কি, যে চালাক, যে চালাক সেই চতুর, সেই চতুর। তাহলে দেখো এখানে কি হচ্ছে, বিশেষ্য এবং বিশেষণ পদের সমাহার ঘটছে। তাহলে চালাক এবং চতুর, দেখো এই দুটোই কি পদ, দুটোই কি পদ, চালাক কোনো ব্যক্তি হয় আবার চতুর কোনো ব্যক্তি হয়। তার মানে এই যে তোমার হচ্ছে যে চালাক আর সেই চতুর, এখানে দেখো একজন বিশেষ্যের সম্পর্কে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তাহলে বিশেষ্য সম্পর্কে বলা হয়েছে, দোষ গুণ বোঝাচ্ছে। আচ্ছা আমি এখানে ভুল করে এটা প্রোনাউন লিখেছি, তোমার এটা হয়ে যাবে, প্রোনাউন হবে না এটা, ঠিক আছে, এটা ভুল করে লেখা হয়েছে, এটা হবে তোমার অ্যাডজেক্টিভ। প্রোনাউন মানে হচ্ছে তোমার সর্বনাম, অ্যাকচুয়ালি প্রোনাউন মানে সর্বনাম। তাহলে এই ধরো যে চালাক আর চতুর, চালাক চতুর এই দুটোই কোনো গুণের কথা বলা হচ্ছে, তার মানে এই দুটোই হচ্ছে কি পদ, দুটোই হচ্ছে বিশেষণ পদ, ঠিক আছে, বিশেষণ পদ, বোঝা গেল। এবং দ্বিতীয় দেখো পরপদের অর্থটাই প্রধান হয়ে যাচ্ছে। তাহলে চালাক চতুরে এই চতুরটা কে, চতুরটা হচ্ছে যে চালাক সেই চতুর, তার মানে এই চতুরই এসে কিন্তু প্রধান হয়ে দাঁড়ালো, ঠিক আছে। তাহলে এদেরকে বলা হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস কি কি? সাধারণ কর্মধারয় সমাস কোনগুলো? যে চালাক সেই চতুর, সাধারণ কর্মধারয়, ঠিক আছে। নীল যে পদ্ম, সাধারণ কর্মধারয়। তাহলে যে সে এই সমস্ত শব্দগুলো কিন্তু এখানে দেখা যায়, ঠিক আছে। মধ্য পদলোপী কর্মধারয় ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, পরীক্ষাতে আসে কোনটা, ব্যাস বাক্যের মাঝের পদটি লোপ পায় বা উঠে যায়। যেমন ধরো সিংহ চিহ্নিত আসন, এখানে চিহ্নিত পদটি উঠে গিয়ে হয়ে যাচ্ছে সিংহাসন। তাহলে যখন তুমি দেখবে মাঝের পদটি উঠে গেছে, লোপ পাচ্ছে, তখন সেগুলোকে বলা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পরে দেখো উপমান কর্মধারয়, এটা কি না, প্রত্যক্ষ বস্তুর সাথে প্রত্যক্ষ বস্তুর তুলনা। আচ্ছা এটা বলার আগে তোমাকে এখানে দুটো জিনিস একটু বলে দিই, তাহলে সুবিধা হবার তোমার। সেগুলো কি কি না, এই যে উপমান, এগুলোর অর্থগুলো একটু বুঝে নাও। উপমান আর তোমার হচ্ছে উপমিত, উপমিত বা একেই উপমেয় বলা হচ্ছে, উপমেয় বলা হয় একেই, ঠিক আছে। আর একটা হচ্ছে সাধারণ ধর্ম,
আর এটা হচ্ছে সাধারণ ধর্ম। এই তিনটে জিনিস একটু বুঝো। কি? উপমান হচ্ছে তোমার তুলনীয় যে বস্তু, মানে যার সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে উপমান মানে হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয়, যার সঙ্গে তুলনা করা হয় সেই পদটিকে বলা হয় উপমান পদ। উপমিত বা উপমেয় পদ কোনটা? ঠিক আছে, এখানে হচ্ছে যে তোমার উপমিত মানে হচ্ছে যে এই প্রত্যক্ষ যে বস্তু তার সাথে যে পরোক্ষ বস্তুর তুলনা করা হয় তাকে বলা হচ্ছে উপমিত। তার মানে এখানে সরাসরি যে তোমার হচ্ছে যে তুলনা করা হয় সেই তুলনার বিষয়টা সেটা হচ্ছে উপমিত। ঠিক আছে, এখানে কোনো গুণের কথা থাকে না, এখানে গুণের কথা থাকে না। ঠিক আছে, আর সাধারণ ধর্ম কোনটা? না, সাধারণ ধর্ম হচ্ছে যে বিষয়টির সাথে তুলনাটি হয়। ঠিক আছে, যে বিষয়টির সাথে তুলনাটি হয় সেটি সাধারণ ধর্ম। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে তোমরা। যেমন ধরো, আমি যদি বলতাম এখানে ধরো যে চাঁদের মতো সুন্দর মুখ, ধরো আমি বলছি চাঁদের মতো সুন্দর মুখ। এইটা দেখো, এই চাঁদের মতো সুন্দর মুখ, এখানে উপমেয় কোনটা? আচ্ছা আগে বলো উপমান কোনটা? উপমান আমরা বলেছি কি যার সঙ্গে তুলনা করা হয়। এখানে দেখো তুলনাটা করা হচ্ছে কাদের সাথে, কার সাথে? চাঁদের সাথে। আমরা বলছি না চাঁদের মতো সুন্দর মুখ, তাহলে চাঁদের সাথে উপমান তুলনা করা হচ্ছে, তাহলে চাঁদ হয়ে গেল উপমান। ঠিক আছে, চাঁদ হয়ে গেল উপমান। উপমেয় কোনটা? উপমেয় হচ্ছে মুখ। ঠিক আছে, উপমেয় হচ্ছে মুখ। কেন? মানে যাকে তুলনা করা হচ্ছে, এটা হচ্ছে উপমিত বা উপমেয়, মানে যাকে তুলনা করা হচ্ছে। তাহলে মুখ, চাঁদের সাথে মুখের তুলনা হচ্ছে, তার মানে এটা হয়ে গেল উপমিত বা উপমেয়। আর সাধারণ ধর্ম কি? সাধারণ ধর্ম হচ্ছে যে গুণটির জন্য তুলনাটি করা হচ্ছে। তাহলে ধরো এখানে সুন্দর, মানে চাঁদের সাথে মুখের তুলনাটা কীকে নিয়ে? সুন্দরকে নিয়ে। তাহলে সুন্দর হয়ে গেল এটা সাধারণ ধর্ম। ঠিক আছে, সাধারণ ধর্ম। এই তিনটে জিনিস বুঝতে পারলে তুমি? এই তিনটে জিনিস ক্লিয়ার করে আগে বোঝো, না হলে কিন্তু এখানে একটু ডাউট রয়ে যাবে তোমার। তাহলে এই তিনটে জিনিসকে ক্লিয়ারলি বোঝো যে উপমান মানে কি, উপমিত বা উপমেয় মানে কি, আর হচ্ছে তোমার এই সাধারণ ধর্মটা কি। তাহলে আমি বলে দিলাম যে উপমান মানে হচ্ছে যার সাথে তুলনা করা হয়, উপমিত মানে হচ্ছে যাকে তুলনা করা হয়, এখানে গুণের কোনো কথা উল্লেখ থাকে না, আর সাধারণ ধর্ম মানে হচ্ছে যে বিষয়টির নিয়ে তুলনাটি করা হয়। এই উদাহরণটি দেখলে সুন্দরভাবে বুঝতে পেরে যাবে। তাহলে আমরা উপমান কর্মধারায় পড়ব। উপমান কর্মধারয় মানে হচ্ছে তোমার প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করা হয় এখানে। ঠিক আছে, এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা হয়, তার মানে যে দুটো বস্তুর তুলনা করা হয়, একটি প্রত্যক্ষ বস্তু থাকে, একটি পরোক্ষ বস্তু থাকে, দুটোর মধ্যেকার তুলনা করা হয়। আচ্ছা, তোমাকে আরেকটা জিনিস বলে রাখি, আমরা পরবর্তীকালে যে ট্রিক্সগুলো পড়ব সেই ট্রিক্সে কিন্তু এই উপমান উপমেয়কে আরও ভালোভাবে বোঝার বা চেনার আমি কিন্তু কিছু রুলস বলে রেখেছি, তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো ডাউট থাকেও। আশা করছি এখানেই থাকবে না। তাহলে এটা দ্বিতীয় হচ্ছে যে এখানে সাধারণ ধর্ম উল্লেখ থাকে। সাধারণ ধর্ম কি আমরা বলে দিয়েছি একবার। যেমন ধরো উদাহরণ দেখো, তুষারের ন্যায় শুভ্র মানে হলো তুষারের মতো শুভ্র। দেখো আমি কি বলেছিলাম যে উপমান মানে হচ্ছে যার সাথে তুলনা করা হয়, তাই না? তাহলে এখানে তুষারের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে তুষার হচ্ছে উপমান। আবার দেখো কি তুলনা করা হচ্ছে না শুভ্র, তাই তো? শুভ্র, এটাই হচ্ছে সাধারণ ধর্ম, তাই না? শুভ্র মানে হচ্ছে সাদা, তাহলে এটা সাধারণ ধর্ম এখানে কি বলা হয়েছে? আছে, উল্লেখ আছে। আর উপমেয়তে দেখো এর ঠিক একটু উল্টো হবে, এখানে উপমেয় পদ পূর্বপদ এবং উপমান পদ পরে বসে, উপমেয় পদ আগে বসবে। উপমেয় আমরা কি বলেছি? উপমেয় মানে হচ্ছে কি না যাকে তুলনা করা হয়, আর উপমান পদটা বসবে পরে, মানে যার সঙ্গে তুলনা করা হবে সেটা পরে বসবে, আর এখানে সাধারণ ধর্ম থাকবে না। এই তিনটে সমাস একটু ভালো করে বোঝো, মন দিয়ে শোনো। দেখো উদাহরণ দেখো, পুরুষ সিংহের ন্যায়, এখানে তুলনা করা হচ্ছে কার সাথে? তুলনা করা হচ্ছে কার সাথে
না তুলনা করা হচ্ছে সিংহের সাথে। কাকে? পুরুষকে। তার মানে এই পুরুষটাকে তুলনা করা হচ্ছে। দেখো তাহলে পুরুষটা উপমেয় এবং উপমেয় পদটা আগে বসেছে। কার সাথে তুলনা করা হচ্ছে? সিংহের সাথে। সিংহ পদটা উপমান পদ পরে বসেছে। এবং দেখো এখানে কোনো কিন্তু এই শুভ্রের মতো যেগুলো সাধারণ ধর্ম সেরকম কোনো কিন্তু কিছু নেই এখানে, তাই না? বলা হয়েছে সাধারণ ধর্ম থাকবে না, দেখো নেই। তাহলে এটাকে বলা হচ্ছে উপমেয় কর্মধারয়। ক্লিয়ার? যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা ব্যাক করে শোনো, ঠিক আছে? কিন্তু বোঝো এই জায়গাটা। আর রূপক কর্মধারয় কোনগুলো? রূপক কর্মধারয় হচ্ছে উপমান এবং উপমেয় পদের মধ্যে যে অভেদ কল্পনা করা হয়, ঠিক আছে? এদের মধ্যে যে অভেদ কল্পনা করা হয় তাকে বলা হয় রূপক কর্মধারয়। এবং এখানে ব্যাস বাক্যে রূপ, এই রূপ কথাটি বারবার ব্যবহার করা হবে। তাহলে রূপ যদি কোথাও দেখতে পাও তুমি, সেটা সবসময়ের জন্য বুঝবে রূপক কর্মধারয়। এবং এখানে একটি অভেদ কল্পনা করা হবে, ঠিক আছে? যেমন দেখো মন রূপ পাখি, মন পাখি। শোক রূপ অনল, শোকানল। ঠিক আছে, বোঝা গেল? না বুঝতে পারলে রিপিট করে আরেকবার দেখো, কিন্তু এই জিনিসটা বোঝো, ঠিক আছে? তাহলে এখানে আমাদের এই সমাসটি শেষ হলো। এরপর আমরা বলছি দ্বিগু সমাস পড়ব। দ্বিগু সমাসটি কি না, দ্বিগু সমাস হচ্ছে যে সমাসে পূর্ব পদটি অর্থাৎ আগে যে পদটা থাকে সেটি সংখ্যাবাচক বিশেষণ হয়। সংখ্যাবাচক বিশেষণ মানে অ্যাকচুয়ালি সহজ কথায় বললে সংখ্যার কথা থাকে, সংখ্যা 2, 3, 5, 7 এই সমস্ত কিছু থাকবে। এবং পরপদটি যেটা বা যেটা উত্তরপদ তার অর্থটাই হয় প্রধান, ঠিক আছে? তাহলে পরপদের অর্থ প্রধান হয়, পূর্বপদের সংখ্যার কথা থাকে, ঠিক আছে? এবং আরও একটা জিনিস আছে, চেনার গাদা গাদা উপায়। এবং সমস্ত পদে সমাহার পদটি তুমি বা সমাহার শব্দটির তুমি ব্যবহার পাবে। যেমন দেখো 3 কালের সমাহার, 3 হচ্ছে পূর্বপদ এবং দেখো এখানে সংখ্যার কথা বলা হচ্ছে, সমাহার আছে। এবং দেখো কাল হচ্ছে উত্তরপদ বা পরপদ, এটাই প্রধান হয়ে যাচ্ছে এখানে ত্রিকাল, তাই না? দ্বিতীয় দেখো চৌরাস্তার সমাহার, চৌ মানে 4, তাহলে সংখ্যার কথা বলা হচ্ছে, সমাহার আছে এবং রাস্তার এটাই হয়ে যাচ্ছে প্রধান, দিয়ে বলছি আমরা চৌরাস্তা, তাই না? শত অব্দের সমাহার, দেখো শত সংখ্যার কথা বলা হচ্ছে, সমাহার আছে এবং অব্দ এটা হয়ে যাচ্ছে প্রধান, দিয়ে হয়ে যাচ্ছে শতাব্দী। তার মানে দেখো এই প্রত্যেকটি জায়গাতে পরপদ হয়ে যাচ্ছে প্রধান সমাসের ক্ষেত্রে, পূর্বপদে সংখ্যা থাকছে, সমাহার দেখতে পাবে, করে দেবে দ্বিগু সমাজ। খুবই সহজ। পরবর্তী আসছে আমাদের বহুব্রীহি সমাজ। বহুব্রীহি সমাজ কি না, যে সমাসে পূর্বপদ এবং পরপদ কারোরই অর্থ প্রাধান্য পায় না। মানে সমাসটা যখন তুমি করবে, না পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে কার অর্থ প্রাধান্য পাবে? এদের দুজনের অর্থ প্রাধান্য না পেয়ে একটি তৃতীয় ব্যক্তি বা বস্তুকে কি করা হবে? সমাসের মধ্যে প্রধান করা হবে, তখন তাকে বলবে বহুব্রীহি সমাস। মানে না পূর্বপদের গুরুত্ব থাকবে সমাসে, না পরপদের গুরুত্ব থাকবে, গুরুত্ব থাকবে 3 নম্বর একটি পদের, তৃতীয় ব্যক্তি বা তৃতীয় বস্তুর, ঠিক আছে? যেমন ধরো একটা উদাহরণ ধরো, যে এই উদাহরণটাই দেখো, 10 আনন। বলছে 10 আনন যার, মানে 10টি মাথা যার। তাহলে পূর্বপদ কি? পূর্বপদ হচ্ছে 10 আর পরপদ হচ্ছে আনন, তাই না? 10 আর আনন এই দুটো পূর্বপদ আর পরপদ। কিন্তু যখন সমাসটি তৈরি হচ্ছে 10 আনন, তখন কিন্তু এই পূর্বপদ বা পরপদ এদের কারোরই অর্থ বোঝাচ্ছে না, তখন কিন্তু এই 10 আনন শব্দের অর্থ বোঝাচ্ছে রাবণ, এমন একজন ব্যক্তির কথা, ঠিক আছে? একটি আলাদা তৃতীয় ব্যক্তির কথা বোঝানো হচ্ছে কিন্তু, তাই না? আবার দেখো নীলকণ্ঠ যার, নীল হচ্ছে পূর্বপদ, কণ্ঠ হচ্ছে পরপদ, কিন্তু নীলকণ্ঠ যখন তৈরি হচ্ছে তখন আবার বোঝাচ্ছে শিবকে, তাই না? তাহলে একটা তৃতীয় ব্যক্তির কথা বলা হচ্ছে। তাহলে এগুলোকে আমরা বলছি বহুব্রীহি সমাস। আশা করছি বুঝতে পারলে, ঠিক আছে? এরপর চলো বহুব্রীহি সমাস কি কি প্রকারের হয় সেগুলো দেখে নিই। প্রথম হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। সেটা কি? যখন দেখবে পূর্বপদ বিশেষণ রয়েছে, পূর্বপদটি একটি বিশেষণ এবং পরপদটি বিশেষ্য, ঠিক আছে? মানে পূর্বপদ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, পূর্বপদটা অ্যাডজেক্টিভ আর পরপদটা হচ্ছে নাউন, তখন তুমি সেটিকে বলবে সমানাধিকরণ বহুব্রীহি। দেখো
নীলকণ্ঠ যার, নীল কি, নীল একটা গুণের কথা বলা যাচ্ছে, রঙের নাম, তার মানে এটা অ্যাডজেক্টিভ। আর কণ্ঠ হচ্ছে তোমার নাউন, একটা নাম, তাই না? তাহলে এগুলো হচ্ছে সমানাধিকরণ। ব্যাধিকরণ বহুব্রীহি কোনটা? ব্যাধিকরণে হচ্ছে পূর্বপদ আর পরপদ দুটোই বিশেষ্য হবে, মানে দুটোই নাউনের থাকবে। যখন দুটোই নাউন হবে তখন সেটাকে বলবে ব্যাধিকরণ বহুব্রীহি। যেমন ধরো বিনা পানিতে যার, বিনা একটি নাউন, পানি, পানি মানে হাত আমরা জানি, এটাও নাউন। তাহলে দুটোই পূর্বপদ আর পরপদ দুটোই হচ্ছে বিশেষ্য, এই জন্য আমাদেরকে এটাকে বলা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। বোঝা গেল? আচ্ছা, সংখ্যাবাচক বহুব্রীহি কোনটা? পূর্বপদ সংখ্যাবাচক হবে, কিন্তু পরপদে বা সমস্ত পদে সমাহার না বুঝিয়ে অন্য ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, মানে পূর্বপদে সংখ্যার কথা থাকবে। যেমন ধরো 10 আনন যার, তাহলে এই যে পূর্বপদে সংখ্যার কথা আছে, এবং পরপদে তৃতীয় ব্যক্তিকে বোঝাচ্ছে, দুটো রিলেশনই মানছে, দুটো নিয়মই মানছে, সংখ্যাবাচক বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি কোনটা? ব্যতিহার বহুব্রীহি হচ্ছে ক্রিয়ার পারস্পরিক এক জাতীয় ভাব বোঝায়, ক্রিয়ার পারস্পরিক এক জাতীয় ভাব বোঝায়। যেমন ধরো কানাকানি, চুলোচুলি, হাতাহাতি, দেখো একই জানি, কানা আর কানি দুটো একই জাতীয় ভাব, চুলো আর চুলি একই রকমের ভাব, হাতা আর হাতি একই রকমের ভাব বোঝাচ্ছে ক্রিয়ার, তাহলে এগুলোকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি। মধ্য পদলোপী বহুব্রীহি কোনগুলো? না, ব্যাস বাক্যের সেই একইভাবে ব্যাখ্যাসূচক পদ যেটা বা মাঝের পদ যেটা, সেটা লোপ পেয়ে যাবে যখন, তখন তাকে বলা হবে তোমার মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। ঠিক আছে, মধ্য পদলোপী বহুব্রীহি সমাস, 1 মিনিট, হ্যাঁ, তখন তাকে বলা হচ্ছে মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। যেমন ধরো বড় পেটের ন্যায় পেট যার, তাকে বলা হচ্ছে পেট মোটা। তাহলে তুমি এই মাঝের পদগুলোকে সব বাদ দিয়ে দিলে, ব্যাখ্যাসূচকটাকে, ব্যাখ্যাগুলোকে তখন বাদ দিলে, বড়, পেটের, ন্যায়, এগুলোকে বাদ দিয়ে তুমি বলে দিচ্ছ পেট মোটা। ঠিক আছে। নং বহুব্রীহি কোনটা? নং মানে হচ্ছে না, এই নং কথার অর্থ হচ্ছে না। তাহলে যখন তুমি পূর্বপদের সাথে, ঠিক আছে, না সূচক বাক্য তুমি না সূচক শব্দ বা পদ তুমি পাবে, তখন তাকে বলবে নং বহুব্রীহি। যেমন ধরো নেই জ্ঞান যার বা নাই জ্ঞান যার, তাকে বলা হচ্ছে অজ্ঞান। ঠিক আছে। নাই চেতনা যার, অচেতন, তাই না? তাহলে নাই শব্দটা ব্যবহার পাবে যখন, মানে না বাচক, নাই শুধু নয়, না হতে পারে সেটা, ঠিক আছে, যে কোনো হতে পারে না বাচক যেগুলো, তাহলে সেগুলোকে বলবো আমরা নং বহুব্রীহি সমাস। পরবর্তী সমাস আমাদের হচ্ছে অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, অব্যয়ীভাব সমাস কি? যে সমস্ত সমাসে পূর্বপদ অব্যয় এবং পূর্বপদের অর্থটাই প্রাধান্য পাবে, তাহলে যার পূর্বপদটি হবে একটি অব্যয় এবং পূর্বপদের অর্থটি সে বাক্যে বা সমাসে প্রাধান্য পাবে, এবং এই অব্যয়টি উপসর্গ হয় বেশিরভাগ সময়, তাদেরকে বলা হয় অব্যয়ীভাব সমাস। যেমন ধরো পূর্বপদ কোনটা? এটা কুলের সমীপে, তাকে বলা হচ্ছে উপকূল। তার মানে এখানে দেখো কুল বা পূর্বপদটা এটাই গুরুত্বপূর্ণ হয়ে গেল সমাসে। ভিক্ষার অভাব হয়ে গেল দুর্ভিক্ষ, তাহলে ভিক্ষা বা পূর্বপদ গুরুত্বপূর্ণ। জলের অভাব হয়ে গেল নির্জল, তাহলে জল গুরুত্বপূর্ণ। দেখো তাহলে পূর্বপদটা গুরুত্বপূর্ণ হচ্ছে, তাই না? বোঝা গেল? এবং পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে এখানে। আচ্ছা, এরপর এর টাইপ কী কী? প্রথমে হচ্ছে সামীপ্য। সামীপ্য শব্দের অর্থ হলো কাছে, তাহলে সামীপ্য অব্যয়ীভাব সমাস কোনটা? যেগুলো কাছে বোঝায়, যেমন কুলের সমীপে মানে হচ্ছে উপকূল, সমীপে মানে সামনে, তাহলে কুলের কাছে সেটা হচ্ছে উপকূল। অভাব বোঝায় যখন, অভাব রিলেটেড কি? ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, জলের অভাব নির্জল। ঠিক আছে। বিপসা, বিপসা কথার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি, মানে যখন রিপিটেড হয়, দিন দিন, দেখো দুবার রিপিট হয়েছে, সেটাকে বলা হচ্ছে আমাদের প্রতিদিন। ঠিক আছে। অতিক্রম না করা, যেমন ধরো রীতিকে অতিক্রম না করা হচ্ছে যথারীতি। বোঝা গেল? এরপর আমরা এগুলো বাদ দিয়ে আর কয়েকটা বিশেষ সমাস রয়েছে, সেগুলো একটু দেখে নিই। প্রথমত আমরা দেখব নিত্য সমাস কোনটা? যে সমাসে ব্যাস বাক্য হয়ই না। ঠিক আছে, যে সমাসে কোনো ব্যাস বাক্য হয় না। এতক্ষণ আমরা যে সমস্ত সমাস পড়লাম সেখানে প্রত্যেক জায়গাতে কিন্তু ব্যাস বাক্য ছিল, কিন্তু নিত্য সমাসে কিন্তু কোনো ব্যাস বাক্য থাকে না, অথবা
যখন তুমি ব্যাস বাক্য করবে তখন অন্য পদের সাহায্য তোমাকে নিতে হবে। যদি তুমি ব্যাস বাক্য করতে চাও তখন অন্য পদের সাহায্য নিতে হবে। এর জন্য এই সমাসগুলোকে বলা হয় নিত্য সমাস। যেমন ধরো গ্রামান্তর, এখানে ব্যাস বাক্য করতে গেলে আমাকে নিতে হচ্ছে কি অন্য গ্রাম, তার মানে যে অন্য, এটা তো সমাসে কোথাও নেই, এটা একটা অন্য 3 নম্বর পদ, তাকে আমরা নিয়ে আসছি। বা কেবল জল, জলমাত্র, তাহলে কেবল শব্দটা একটা এক্সট্রা শব্দ। অন্য গৃহ, গৃহান্তর, তাহলে অন্য শব্দটা এক্সট্রা শব্দ, তাই না? এগুলোকে আমরা নিয়ে আসছি, তাহলে এদেরকে বলা হয় নিত্য সমাস। বেশিরভাগ ক্ষেত্রে অন্য শব্দটাই পাবে তুমি, অন্য দেশ, বিদেশ, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে প্রাদি সমাস। প্রাদি সমাসটা কি না, প্র, পরা, পরি, অনু ইত্যাদি উপসর্গের সাথে কৃত প্রত্যয়ান্ত বিশেষ্য পদের যে সমাস তাকেই বলা হচ্ছে প্রাদি সমাস। যেমন প্র যে বচন হচ্ছে প্রবচন, তার মানে সমাসের মধ্যে তুমি প্র, পরি, পরা, অনু এগুলো পাবে, ঠিক আছে। হ্যাঁ, এরপর অলুক সমাস। দেখো অলুক সমাস আমরা এর আগে 2টো অলুক সমাস পড়ে এসেছি, তাই না? কোনটা কোনটা বলো তো? অলুক দ্বন্দ্ব পড়েছি, অলুক তৎপুরুষ পড়েছি। তাহলে অলুক সমাসটা কি না, অলুক সমাস হচ্ছে যে সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পায় না। আমরা বলেছি, এর আগেও বলেছিলাম, পূর্বপদের বিভক্তিটা যখন সমাস হবে তখন লোপ পাবে না। যেমন ধরো অলুক দ্বন্দ্বে আমরা দেখেছিলাম মাঠে ও ঘাটে, সেটা হয়েছিল মাঠে ঘাটে, লোপ পাচ্ছিল না, এখানে এ বিভক্তি রয়েছে ধরো মাঠের সাথে। দ্বিতীয় অলুক তৎপুরুষে দেখেছিলাম ঘোড়ার ডিম, এখানেও বিভক্তি লোপ পাচ্ছে না। অলুক বহুব্রীহি পড়িনি, এটা এখানে দেখে নাও। অলুক বহুব্রীহির উদাহরণ দেখো, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে মুখে পূর্বপদে এ বিভক্তি রয়েছে এবং সেটা সমাস হওয়ার সময়ও থাকছে, দেখো মুখে, তাই না? তাহলে যখন তুমি দেখবে যে সমাসের পূর্বপদে বিভক্তি লোপ পাচ্ছে না, তুমি সেটাকে বলবে অলুক সমাস। সেটা অলুক তৎপুরুষ হতে পারে অবস্থান অনুযায়ী, অলুক দ্বন্দ্ব হতে পারে তার গঠন অনুযায়ী, এবং অলুক বহুব্রীহি হতে পারে, ঠিক আছে, বোঝা গেল? এরপর তোমাকে পদ রিলেটেড প্রশ্ন অনেক সময় করে, ঠিক আছে। এই ছকটা দেখে তুমি খুব সহজে উত্তর দিতে পারবে। তোমাকে অনেক সময় জিজ্ঞাসা করে যে ধরো দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ বেশি প্রাধান্য পায়, বা তোমাকে বলছে যে দ্বিগু সমাসে কোন পদের অর্থ বেশি প্রাধান্য পায়, দিয়ে অপশান দিয়ে দিল, ঠিক আছে। এটা মাথায় রাখবে। এগুলো দেখো, দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই বেশি, উভয় পদের অর্থই প্রাধান্য পায়, মানে পূর্বপদ আর উত্তরপদ। তুমি দেখো উদাহরণটা, বাবা এবং মা দুটো পদেরই অর্থ কিন্তু এখানে প্রাধান্য পেয়েছে। তৎপুরুষ সমাসে পরপদের অর্থ বেশি প্রাধান্য পায়, পরপদ মানে সেকেন্ডে যেটা থাকে, যেমন রথকে দেখা, এখানে দেখা পদটার প্রাধান্যতা বেশি। কর্মধারয় সমাসের ক্ষেত্রে পরপদের অর্থ এখানেও বেশি প্রাধান্য পায়, তার মানে নীল যে পদ্ম, ধরো এখানে পদ্মর অর্থ প্রাধান্য বেশি পাচ্ছে সমাসের ক্ষেত্রে, নীল পদ্ম হচ্ছে যখন, ঠিক আছে। দ্বিগু সমাসের ক্ষেত্রেও পরপদের অর্থ বেশি প্রাধান্য পায়, যেমন ধরো 3 কালের সমাহার, তাহলে কালের, এখানে কালের কথাটির অর্থ বেশি প্রাধান্য পেল যখন সমাস করলাম। অব্যয়ীভাব সমাস, এখানে পূর্বপদের অর্থ বেশি প্রাধান্য পায়, মানে ধরো অক্ষীর সমীপে, তাহলে অক্ষী এখানে বেশি প্রাধান্য পাচ্ছে, দিয়ে হয়ে যাচ্ছে পরোক্ষ, ঠিক আছে। বা ধরো নদীর সমীপে, নদী এখানে বেশি প্রাধান্য পেয়ে হয়ে যাচ্ছে উপনদী, ঠিক আছে। বহুব্রীহি সমাসে কি দেখলাম, অন্য বা তৃতীয় কোনো পদের বা অর্থ প্রাধান্য পাচ্ছে, মানে পূর্বপদ উত্তরপদের পাচ্ছে না, থার্ড কোনো পদ এসে প্রাধান্য পাচ্ছে। যেমন ধরো 10 আনন যার, সেখানে হচ্ছে দশানন, তাহলে যে তোমার তৃতীয় একটি ব্যক্তির কথা এখানে বোঝানো হচ্ছে, তাই না? বোঝা গেল? তাহলে এই ছকটা থেকে সরাসরি তোমাকে প্রশ্ন করতে পারে, এটা একটু দেখে নেবে, ঠিক আছে, বোঝা গেল? চলো এরপর তোমাকে আমি বলবো কিছু ট্রিক্স, বেশি নয় 2-4টে, যেখানে তুমি যদি ডাউট থাকে এতক্ষণ পড়ার পরেও এখানে এসে তোমার সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, আর কিছুই থাকবে না ডাউট, ঠিক আছে। প্রথম আমরা দেখব যে কর্মধারয়ের যে 3টি রূপ ছিল, সেই কর্মধারয়ের 3টি রূপ যেগুলো নিয়ে হয়তো তোমাদের কিছুটা ডাউট রয়েছে, উপমান উপমেত যে পড়ছিলাম, সেগুলো কিভাবে তুমি আরও একবার দেখে নিই, ঝালিয়ে নিই, আইডেন্টিফাই করবে। দেখো উপমান কর্মধারয় তোমার চেনার উপায়, একদম সহজ উপায়। কিভাবে দেখবে তুমি, এখানে উপমান কর্মধারয়ে সত্য কথা বা বাস্তব কথার তুলনা হবে, মানে কোনো অলিক জিনিসের তুলনা তুমি পাবে না, যেটা বাস্তবে সম্ভব সেটার সাথেই তুলনা হবে, এবং সাধারণ গুণ থাকবে। সাধারণ গুণ আমি বলেছিলাম কি, সাধারণ গুণ বুঝিয়েছিলাম, তাই না? ধরো এই যে তুষার শুভ্র, এই কথাটা, তুষার মানে বরফ আর শুভ্র মানে সাদা, বরফ তো সত্যিই সাদা রঙের হয়, তার মানে এটা সত্য কথা বা বাস্তব কথারই তুলনা হচ্ছে, এবং শুভ্র কথাটা হচ্ছে আমাদের একটা গুণ, তার মানে সাধারণ গুণ আছে এখানে। একদম সহজ জিনিসে তোমাকে আমি বুঝিয়ে দিলাম চেনার উপায়।
একইভাবে যখন তুমি উপমেয় বা উপমিত কর্মধারয় চিনবে, এখানে পাবে এর উল্টো, এখানে অসম্ভব বা কাল্পনিক জিনিসের তুলনা করা হয়। এখানে যেমন সত্য জিনিসের তুলনা করা হয়, এখানে কাল্পনিক জিনিসের তুলনা করা হয়, এবং উপমেয় পদটি আগে থাকে। উপমেয় পদ মানে বলেছিলাম কি, উপমেয় পদ মানে হচ্ছে যাকে তুলনা করা হয়, তাই না? ধরো মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, এখানে মুখ, প্রথমে ভেবে দেখো মুখ কি কখনো চাঁদের মতো হতে পারে? তার মানে কল্পনাটা অলীক কল্পনা, কাল্পনিক কল্পনা। এবং দেখো এখানে মুখটা আগে আসছে, তাই না? উপমেয় পদ যেটা, সেটা আগে আসছে, তাই তো? রূপক কর্মধারয়কে কীভাবে চিনবে? অদৃশ্যমান কিছু রূপ, অদৃশ্যমান মানে যে রূপগুলো চোখে দেখা যায় না, সেই রূপগুলোর সাথে যখন দৃশ্যমান কোনো কিছুর তুলনা করা হবে, ঠিক আছে? এবং ব্যাস বাক্যে এই রূপ শব্দটা তুমি পাবে। যেমন ধরো মন রূপ পাখি, পাখি তুমি বাস্তবে দেখতে পাও, কিন্তু মন কি দেখা সম্ভব? তাহলে অদৃশ্য কিছু জিনিসের সাথে দৃশ্যমান কোনো কিছুর তুলনা হচ্ছে এবং ব্যাস বাক্যে রূপ আছে। মন চোখে দেখা যায় না, আর পাখি চোখে দেখা যায়, তাই না? বোঝা গেল? দ্বিতীয় যে ট্রিক্স, এটা হচ্ছে দ্বিগু আর সংখ্যাবাচক বহুব্রীহি, দুটো একই রকমের, কিছুটা একই রকম মনে হবে দেখলেও, কিন্তু এর তুলনা বা পার্থক্য রয়েছে, ঠিক আছে? দ্বিগু আর সংখ্যাবাচক বহুব্রীহির মাঝের যে পার্থক্য কি দেখো, পূর্বপদে যদি সংখ্যা থাকে, ঠিক আছে, এবং যদি সমাহার বা দল বোঝায়, তখন সেটা হবে দ্বিগু সমাস। এই সমাহার বোঝাতে হবে, মানে দল বোঝাতে হবে, গোষ্ঠী বোঝাতে হবে, ঠিক আছে? তাহলে পূর্বপদের সংখ্যা থাকবে, দু ক্ষেত্রেই থাকবে, বহুব্রীহির ক্ষেত্রেও থাকবে, দ্বিগুর ক্ষেত্রেও থাকবে, কিন্তু দ্বিগুর ক্ষেত্রে সমাহার বা দল বোঝাবে। যেমন ধরো ত্রিভুজ মানে তিন ভুজের সমাহার, তাহলে সংখ্যা আছে, আবার সমাহার বা দল বোঝাচ্ছে, তাই না? আর বহুব্রীহির ক্ষেত্রে কি হয়, এখানেও পূর্বপদের সংখ্যা থাকে, কিন্তু এখানে তোমার এই রকম সমাহার বা দল তো বোঝাই না, এখানে কোনো তৃতীয় ব্যক্তি বা বস্তুর সম্বন্ধে কথা বলা হয় শেষে গিয়ে, ঠিক আছে? বোঝা গেল? যেমন ধরো সেতার, বলছি তিন তার যে যন্ত্রের, ঠিক আছে, তার মানে তিন তার যে যন্ত্রের, সেই যন্ত্রটার নাম হয়ে গেল সেতার, ঠিক আছে? তিন ছিল, কিন্তু এটা একটা অন্য জিনিসের নিয়ে কথা বলা হলো। বা দশানন যার, দশ আনন যার, এখানে হয়ে যাচ্ছে সংখ্যা থাকলেও ব্যক্তিটি হয়ে যাচ্ছে একটি অন্য ব্যক্তি, রাবণ, তাই না? তাহলে তৃতীয় ব্যক্তি বা বস্তু নিয়ে কথা হয়, বা সেতার একটি অন্য বস্তুকে নিয়ে কথা হচ্ছে। আশা করছি বুঝতে পারলে তিনটে জিনিসের মধ্যে এই দুটোর যে ডিফারেন্সটা, ঠিক আছে? 3 নম্বর ট্রিক্স, সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সময় চেনার উপায়। কিভাবে উপপদ তৎপুরুষকে তুমি চিনবে? যদি তুমি দেখো ব্যাস বাক্যের শেষে যে, যা, যে করে, এই সব কিছু থাকে, যে, যা বা যে করে, তখন একটা জিনিস হলো তুমি বুঝতে পারলে। এবং দ্বিতীয়ত সমস্ত পদটি এক কথায় প্রকাশের মতো দেখাবে। পড়লে তুমি যখন পড়বে সমস্ত পদটা, তোমার মনে হবে যে এই তো এক কথায় প্রকাশ করা আছে। যেমন ধরো জলচরকে আমরা বলছি জলে চরে যে, এক কথায় প্রকাশের মতো লাগছে না? জলে চরে যে, জলচর। তাহলে যে আছে, এবং শুনে দেখে মনে হচ্ছে যে এটা একটা এক কথায় প্রকাশ। মাছি মারে যে, মাছি মারা, তাহলে যে আছে এবং দেখে মনে হচ্ছে এটি একটি এক কথায় প্রকাশ। একদম সহজ, তোমাকে বলে দিলাম খুঁজে পাওয়ার বা চেনার উপায়। এই জায়গাগুলোতে কিন্তু ডাউট থাকে, আমি সেটা জানি বলেই তোমাকে এই ট্রিক্সগুলো দিলাম, ঠিক আছে? এরপর দেখো পুরো যে আমরা পড়লাম চ্যাপ্টারটা, এখান থেকে কিছু ওয়ান লাইনার নোটস আমরা দেখে নিই, পুরো চ্যাপ্টারটা রিভাইজ হয়ে যাবে, তারপর আমরা কোয়েশ্চেন অ্যান্সার কিছু করব প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছিল। সমাস শব্দের আভিধানিক অর্থ হলো সংক্ষেপ বা একপদীকরণ। সমাসের মূল উদ্দেশ্য হলো বাক্যকে সংক্ষিপ্ত বা শ্রুতিমধুর করা, ছোট করা। সমাস মূলত পদের খেলা, মানে এখানে তোমার ধ্বনি বা বর্ণের কোনো ব্যাপার নেই, আর সন্ধি হচ্ছে ধ্বনির খেলা। যে সমাসে কোনো পদেরই অর্থ থাকে না তাকে বলা হয় বহুব্রীহি সমাস। কোনো পদের অর্থ থাকে না। যে সমাসে উভয় পদের অর্থই সমানভাবে প্রাধান্য পায় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। মনে করে দেখো, পরপদের অর্থ প্রধান থাকে তৎপুরুষে, কর্মধারয়ে, দ্বিগুতে, সেই ছকটা দিয়েছিলাম মনে করে দেখো। পূর্বপদের অর্থ প্রধান থাকে কেবলমাত্র অব্যয়ীভাব সমাসে। রাজা এবং প্রজা, রাজা প্রজা, এটি একটি মিলনাত্মক দ্বন্দ্ব সমাস। আমরা, আমি, তুমি এবং সে, এটি একটি একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ, ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে। হাতাহাতি, কানাকানি পদগুলো হলো ব্যতিহার বহুব্রীহি সমাস। সিংহাসন শব্দের ব্যাসবাক্য হলো সিংহ চিহ্নিত আসন। এখানে মধ্যপদটি লোপ পেয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয়। গ্রামান্তর, সেটা হচ্ছে অন্য গ্রাম, এটি হলো একটি নিত্য সমাস।
উপকূল শব্দে এটি উপসর্গ এবং এটি ব্যবহার হয় সামীপ্য বা কাছে বা নিকটে এটা বোঝানোর জন্য। পঙ্কজ বা পঙ্কেজ জন্মে যে, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। মন পাখি, মন রূপ পাখি, রূপ আছে এবং দুটো আলাদা জিনিসের, একটিকে দৃশ্যমান একটি অদৃশ্য তুলনা করা হচ্ছে, এই জন্য রূপক কর্মধারয় সমাস। উপনদী, ক্ষুদ্র নদী, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। গাছ পাকা, গাছে পাকা, এটা হচ্ছে অধিকরণ তৎপুরুষ সমাস। চৌরাস্তা বা চার রাস্তার সমাহার, সমাহার শব্দটি আছে দ্বিগু সমাস। ঠিক আছে। বিনা পানি মানে বিনা পানিতে যার। ঠিক আছে। ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যে সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলুক বা অলোপ সমাস, এটা মনে রাখবে, আসে পরীক্ষাতে। মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, অলুক বহুব্রীহি সমাস। ঘোড়ার ডিম, অলুক তৎপুরুষ সমাস। পরাণ পাখি, পরাণ রূপ পাখি, রূপ আছে এবং দুটো দৃশ্য অদৃশ্য সাথে তুলনা, এই জন্য রূপক কর্মধারয় সমাস। কাজল কালো, কাজলের ন্যায় কালো, তাহলে ন্যায় আছে এবং কাজলের সাথে কালো, তাহলে উপমান কর্মধারয় সমাস। আর পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, উপমেয় কর্মধারয় সমাস। উপমান আর উপমেয় নিয়ে তোমাকে আমি বেশ ভালো করে কিন্তু বুঝিয়ে দিয়েছি, আর ডাউট থাকার তো কথা নয় কোনোভাবেই, তাই না? ঠিক আছে। তো আমাদের থিওরি মোটামুটি এখানে এসে শেষ হলো। না আর কয়েকটা রয়েছে, আচ্ছা আরও কয়েকটা রয়েছে, দাঁড়ান। অসৎ, অসৎ হচ্ছে নয় সৎ, এই যে দেখো নয় বা নাবাচক যখন বসে যাচ্ছে তখন বলছি আমরা তাকে নং তৎপুরুষ সমাস। অজ্ঞান, নেই জ্ঞান যার, তাহলে নাবাচক নং বহুব্রীহি সমাস। প্রবচন, যে বচন, এই যে এগুলো যুক্ত হলে হয় প্রাদি সমাস। যুগান্তর, অন্য যুগ, অন্য কথাটা দেখলেই বলবে নিত্য সমাস। পকেট মারে যে সে, এগুলো থাকলে হবে উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে। তো এখানে এসে আমাদের থিওরি শেষ হলো। এরপর আমরা কোয়েশ্চেনগুলো কয়েকটা প্র্যাকটিস করব। চলো, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আমি কিছুক্ষণ সময় দেবো, 5 সেকেন্ড করে। তোমরা তার মধ্যে, যেহেতু তোমার হচ্ছে যে এই ক্লাসটি রেকর্ডিং ক্লাস, তোমরা কমেন্ট করে জানো, ভিডিওটা পজ করে কমেন্ট করো, দিয়ে আমার এক্সপ্লেনেশনটা শোনো, তাহলে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যেহেতু পড়লে আশা করছি উত্তর দিতে পারবে। ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো, সিংহাসন, এই শব্দটি কোন সমাসের উদাহরণ তোমাকে জানতে চেয়েছে। WBCS প্রিলিমস 2018-তে এসেছিলো, প্রাইমারি টেট 2015-তে এসেছিলো, রিপিটেড কোয়েশ্চেন। সিংহাসন, সিংহাসন বেশ কয়েকবার আমরা পড়লাম, তাই না? অপশান দিয়েছে দেখো, বহুব্রীহি, মধ্যপদলোপী, কর্মধারয়, তৎপুরুষ, দ্বন্দ্ব। উত্তর করেছো কমেন্টে, করেছো? এরপর দেখো, আমরা দেখলাম কি সিংহাসন যখন তুমি ভাঙছো হয়ে যাচ্ছ কি না, হয়ে যাচ্ছে সিংহ চিহ্নিত আসন, তাই না? সিংহ চিহ্নিত আসন, এটা হচ্ছে ব্যাসবাক্যের। এবং দেখো এই ব্যাসবাক্যের মাঝে যে চিহ্নিত শব্দটি আছে এটি সমাসে কিন্তু মিসিং, চিহ্নিত এটি থাকছে না, এই পদটি, তাই তো, লোপ পেয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে মধ্য পদ লোপী কর্মধারয়, যেহেতু এর পদটি লোপ পেয়ে যাচ্ছে, তাই না? বহুব্রীহি কেন হবে না? আমরা জানি বহুব্রীহি হচ্ছে পূর্বপদ আর পরপদ কোনোটিরই অর্থ না বুঝিয়ে একটি তৃতীয় অর্থ বোঝায়, তাহলে এখানে কোনো তৃতীয় অর্থকে প্রাধান্য দেওয়া হয়, সেরকম কোনো ঘটনা এখানে তো ঘটেনি। ঠিক আছে। তৎপুরুষ হচ্ছে না কেন? কারণ তৎপুরুষে পূর্বপদের বিভক্তি লোপ, তোমার হচ্ছে যে পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যায় এখানে, এবং পরপদের অর্থই প্রাধান্য থাকে, যেমন ধরো হ্রদ দেখা যদি থাকতো সেটা হয়ে যেত তোমার তৎপুরুষ সমাস। দ্বন্দ্ব হচ্ছে না কেন? দ্বন্দ্ব মানে পূর্বপদ পরপদ উভয়ের অর্থই গুরুত্বপূর্ণ, যেমন বাবা মা, তাই না? তেপান্তরের সমাস নির্ণয় করতে বলা হয়েছে তোমাকে, কি সমাস এসছিল প্রাইমারি টেট 2015-তে প্রশ্নটি। দ্বিগু নাকি দ্বন্দ্ব নাকি অব্যয়ীভাব নাকি কর্মধারয়? আনসার করো কমেন্টে। তেপান্তর, তেপান্তর যদি ব্যাস বাক্য করো কি হবে? ব্যাস বাক্য হবে তে প্রান্তরের সমাহার, তে প্রান্তরের সমাহার, তে অর্থাৎ 3, তার মানে 3 প্রান্তরের সমাহার, তাই তো, 3 প্রান্তরের সমাহার। শুরুতে দেখো সংখ্যা রয়েছে তে বা 3, এটি একটি সংখ্যাবাচক পদ আছে তো, এবং এটা উত্তরপদ হলো। পরপদটি মিলনের কথা বলা হচ্ছে, তাই না, সমাহার বা মিলনের কথা বলা হচ্ছে, তার মানে তুমি এখান থেকে এটা ক্লিয়ার হয়ে গেল যে এটা হচ্ছে দ্বিগু সমাস, তাই না? দ্বিগু সমাসেই এই ব্যাপারটা থাকে তো, বাকিগুলো হচ্ছে না কেন? দ্বন্দ্ব সমাসে জানো দুটি পদের এখানে সংযোজন বোঝায়, দ্বন্দ্বতে
দুটি পদের সংযোজন বোঝায়। অব্যয়ীভাবে কি বোঝায়? অব্যয়ীভাবে পূর্বপদ অব্যয় হয়, তাই না, এবং তারই অর্থ প্রাধান্য পায়। আর কর্মধারয়ে বিশেষ্য বিশেষণ থাকে, তাহলে এগুলো একটাও হবে না, এখানে নেই। উপকূল কোন সমাস? এসএসসি গ্রুপ ডি 2017 এই প্রশ্নটি এসেছিল। উপকূল কমেন্ট করে জানাও। অপশান দিয়েছে তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি নাকি নিত্য। কমেন্ট করো। উপকূল কোন সমাস? উপকূলের যদি ব্যাসবাক্য করো কি হবে? উপকূলের ব্যাসবাক্য হবে কুলের, মনে করো উদাহরণটা ছিল কুলের সমীপে। সমীপ আমরা বলেছিলাম সামনে বা কাছে, তাহলে কুলের সমীপে। এখানে দেখো পূর্বপদ, পূর্বপদ যেটা, এই পূর্বপদ উপ, এটি একটি অব্যয়, মানে এই উপ শব্দটা এটা তো একটি অব্যয়, তাই না? তাহলে পূর্বপদ উপ একটি অব্যয় এবং সমাসবদ্ধ পদে এরই অর্থ হয়ে গেছে কি, যে সমীপে বা নৈকট্যে বা কাছে, এবং এটাই প্রধান রূপে প্রতীয়মান হয়েছে। তাই এটি কী হবে? তাই এটি হবে অব্যয়ীভাব সমাস। অব্যয়ের গুরুত্বটাই প্রধান হয়ে গেছে। নীলকণ্ঠ শব্দটির সমাস কি? পুলিশ কনস্টেবল 2019-এ এসেছিল। নীলকণ্ঠ কী হবে? কমেন্ট করে জানাও। অপশান দেখো কর্মধারয়, বহুব্রীহি, দ্বন্দ্ব, দ্বিগু। মনে করে দেখো কোনটা হবে বলো। এর যদি ব্যাসবাক্য তৈরি করতে হয়, নীলকণ্ঠ কী হবে? নীলকণ্ঠ যার, এটাই হবে নীল কণ্ঠজার, তাকেই বলা হবে নীলকণ্ঠ। তাহলে নীলকণ্ঠজারে এখানে নীল, এটা তো একটা রং, নীল হচ্ছে একটা রং, তাই না? আর কণ্ঠ, কণ্ঠ মানে আমরা কি জানি? কণ্ঠ মানে হচ্ছে গলা। তাহলে নীল হচ্ছে রং আর কণ্ঠ হচ্ছে গলা। তাহলে এখানে অর্থ কারোরই প্রাধান্য পাচ্ছে না, বরং এর দ্বারা যখন নীলকণ্ঠ তৈরি হচ্ছে তখন হয়ে যাচ্ছে কি, হিন্দুদের দেবতা মহাদেব বা শিবকে বোঝানো হচ্ছে, তাই না? অর্থাৎ নতুন অর্থ তৈরি হচ্ছে, সেই জন্য এটা বহুব্রীহি সমাস। এবং বহুব্রীহি সমাসের মধ্যেকার যদি বলা হয়, এটা হচ্ছে সমান অধিকার বহুব্রীহি। যদি অপশান তোমাকে থাকতো যে সমানাধিকার বহুব্রীহি, তখন কিন্তু তোমাকে ওটাই করতে হতো, ঠিক আছে? ওটাই উত্তর হতো, ঠিক আছে? বোঝা গেল? দেশান্তর বলেছে কোন সমাসের উদাহরণ? পঞ্চায়েত অ্যাকাউন্টস ক্লার্ক 2016-তে এসেছিল। দেশান্তর, দেশান্তর নিত্য সমাস নাকি তৎপুরুষ সমাস নাকি অব্যয়ীভাব সমাস নাকি দ্বিগু সমাস? কোনটা হবে দেশান্তর? কোনটা হবে? উত্তর করো। দেশান্তরের যদি ব্যাসবাক্য তৈরি করো কি হবে? দেশান্তর হয়ে যাবে অন্য দেশ, তাই না? অন্য দেশ, তাই তো? তাহলে যে সমাসে ব্যাসবাক্যের প্রয়োজন হয় না বা অন্য পদের ব্যাসবাক্যের প্রয়োজন হয় না বা অন্য পদের সাহায্যে ব্যাসবাক্য তৈরি করতে বলা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নিত্য সমাস। মনে পড়ছে? শব্দের শেষে অন্তর বা মাত্র, তাই না? এগুলো থাকবে। একটা নিত্য সমাসেরই টাইপ ছিল, মনে আছে? সাধারণ নিত্য, সাধারণ নিত্য সমাস। কী কীগুলো হতো? যেমন ধরো যুগান্তর, যেমন ধরো দর্শন মাত্র, যেমন ধরো এখানে যেটা আছে দেশান্তর। তাহলে দেখো প্রত্যেকটারই শেষে এই যে অন্তর বা মাত্র এগুলো আছে, তাই না? চলো, গায়ে হলুদ কোন সমাস? প্রাইমারি টেট 2021-এ এসেছিল। উত্তর করো। অলোপ দ্বন্দ্ব, অলোপ বহুব্রীহি, মধ্যপদলোপী কর্মধারয় নাকি করণ তৎপুরুষ? গায়ে হলুদ কি হবে? কি হবে? গায়ে হলুদ যদি একে ব্যাসবাক্য করো কি হবে? হবে অনেক বড়। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাই না? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাকেই তো বলা হয় গায়ে হলুদ। তাহলে এটা হচ্ছে এদের ব্যাসবাক্য। তার মানে একটি
একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানকে বোঝাচ্ছে, তার মানে কি অ্যাকচুয়ালি অর্থটা এসে দাঁড়াচ্ছে কি একটি তৃতীয় অর্থ। গায়ে হলুদ শব্দটার যখন আমি ব্যাস বাক্য করছি তখন এই গায়ে আর হলুদ এই দুটো ছাড়িয়ে গিয়ে একটি তৃতীয় অর্থ বোঝাচ্ছে, মানে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানকে বোঝাচ্ছে, তার জন্য এটা হবে বহুব্রীহি সমাস। ঠিক আছে, বহুব্রীহি সমাস তো হলো। এরপর দেখো বহুব্রীহি এখানে অলপ দিয়ে রেখেছে, আমরা চোখ বন্ধ করে অলপ বহুব্রীহি করব, কারণ আর অন্য বহুব্রীহি তো নেই অপশানে। ঠিক আছে, যদি থাকতো তখন কী করে বুঝতে। পূর্বপদের বিভক্তি, ধরো পূর্বপদ যেটা গায়ে, এই যে এখানে বিভক্তি কি আছে, গায়ে মানে অন্তস্থ বিভক্তি আছে না, এই বিভক্তি আছে গায়ে। এখানে দেখো সমাসবদ্ধ পদে এটা লোপ পায়নি। ঠিক আছে, গায়ে হলুদের সমাসবদ্ধ পদে গায়ে হলুদই কিন্তু রয়ে গেছে, তাই না, তার জন্য অলোপ বা এটার একটা নাম কী ছিল, নাম ছিল অলুক, যখন বিভক্তি লোপ পায় না। ঠিক আছে, তাহলে অন্য বহুব্রীহি যদি থাকতো তখন তোমাকে এটা জানতে হতো। কাজল কালো, কাজল কালো এর ব্যাস বাক্য এবং সমাস দুটোই চেয়েছে, ব্যাস বাক্য চেয়েছে, সমাসও জানতে চেয়েছে। WBCS প্রিলিমস 2015-তে এসছে, ICDS সুপারভাইজার 2019-এ এসেছিল। কাজলের ন্যায় কালো উপমান কর্মধারয়, কাজল ও কালো দ্বন্দ্ব সমাস, কালো যে কাজল কর্মধারয়, নাকি কাজলের কালো তৎপুরুষ সমাস, কোনটা হবে চারটের মধ্যে? কমেন্ট করে জানাও আমি উত্তরটা কোনটা হবে। দেখো যদি কাজল দেখো পদটিকে, আর হচ্ছে যে তোমার কালো পদটি যদি দেখো, দুটো জিনিস লক্ষ্য করে দেখো ভালো করে। এখানে কাজল হচ্ছে উপমান নয় কি? কেন? কারণ এই কাজলের সাথে তুলনা করা হচ্ছে, যার সাথে তুলনা করা হয় তাকে উপমান বলা হয়। আবার কালো হচ্ছে তোমার সাধারণ ধর্ম, একটা সাধারণ ধর্ম। কাকে সাধারণ ধর্ম বলা হয়? যে গুণের জন্য তুলনা করা হয় তাকে বলা হয় সাধারণ ধর্ম। তার মানে উপমানও আছে আবার সাধারণ ধর্মেও আছে। এই উপমান আর সাধারণ ধর্মের মিলনে কি সমাস হয়? কি সমাস হয়? হয় উপমান কর্মধারয় সমাস। তাহলে এইমাত্র যেটা পড়ে এলাম আমরা, তাহলে কাজলের ন্যায় কালো এবং হবে উপমান কর্মধারয় সমাস। রাজর্ষি পদটি কোন সমাস? আপার প্রাইমারি টেট 2015-তে এই প্রশ্নটি এসেছিল। রাজর্ষি এই পদটি কোন সমাসের মধ্যে পড়েছে? দ্বন্দ্ব সমাস, নাকি সাধারণ কর্মধারয় সমাস, নাকি বহুব্রীহি সমাস, নাকি অব্যয়ভাব সমাস? কমেন্ট করে জানাও আমায়। রাজর্ষি কী পদ হবে? দেখো তুমি আগে যদি এর ব্যাস বাক্যে যাও কি দাঁড়াবে? যিনি রাজা, যিনি রাজা তিনি ঋষি, তিনি ঋষি। তাহলে রাজর্ষির ব্যাস বাক্য হচ্ছে যিনি রাজা তিনি ঋষি। তাহলে যখন দুটি বিশেষ্য পদ একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে এই যে রাজা আর ঋষি এই দুটো বিশেষ্য, দুটোই বিশেষ্য বা নাউন, এবং এই দুটো ব্যক্তি তো আসলে একই, যিনি রাজা তিনি ঋষি। তাহলে তখন সাধারণ কর্মধারয় সমাস হয়। এখানে রাজা আর ঋষি একই ব্যক্তি, সেজন্য এটা সাধারণ কর্মধারয় সমাস হবে। বোঝা গেল? হাতাহাতি কোন সমাসের অন্তর্গত? PSC ক্লার্কশিপ 2019-এ এসেছিল প্রশ্নটা। হাতাহাতি মনে করে দেখো, হাতাহাতি কোন সমাসের উদাহরণ? কমেন্ট করে জানাও। এর যদি তুমি ব্যাস বাক্য করতে যাও কি হবে? হাতে হাতে যে যুদ্ধ, তাকেই বলা হয় হাতাহাতি। হাতে হাতে যে যুদ্ধ, তাই না? তাহলে একই শব্দের পুনরাবৃত্তি ঘটছে। দেখো হাতে হাতে একই শব্দের পুনরাবৃত্তি ঘটছে, এবং একই শব্দের পুনরাবৃত্তি ঘটে পারস্পরিক কাজ বা ক্রিয়া বোঝাচ্ছে, তাই না? এই দুটোর পুনরাবৃত্তি ঘটে একটি কাজকে বা ক্রিয়াকে বোঝাচ্ছে। তখন এদেরকে কি বলা হয়? ব্যতিহার বহুব্রীহি বলা হয়। যখন এই রকম থাকে তখন ব্যতিহার বহুব্রীহি বলা হয়। যেমন আরও কয়েকটা যদি উদাহরণ দাও, তুমি হবে কি লাঠালাঠি, তাই না? হয়ে যাবে তোমার কানাকানি, হয়ে যাবে তোমার চুলোচুলি, তাই না? এই সবগুলো উদাহরণ হবে। ঠিক আছে, চলো আজকের আমাদের শেষ প্রশ্ন। মন গড়া, মন গড়া শব্দটি কী সমাস? প্রাইমারি টেট 2013-তে প্রশ্নটি এসেছিল।
অপশান দেওয়া আছে কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ নাকি অধিকরণ তৎপুরুষ। মন গড়া এটি কোন সমাস? কী হবে কমেন্ট করে জানাও। এর যদি ব্যাস বাক্য তৈরি করা হয় কি হবে? মন দ্বারা গড়া বা মন দিয়ে গড়া, সেটাই হচ্ছে মন গড়া, তাই না? মন দ্বারা গড়া বা এই দ্বারার পরিবর্তে তুমি দিয়ে ব্যবহার করতে পারো, দিয়ে বলতে পারো মন দিয়ে গড়া। তাহলে এখানে দেখো পূর্বপদের পরে, এটা পূর্বপদ, তারপরে দ্বারা বা দিয়ে যে কোনো একটা জিনিস তোমাকে ব্যবহার করতে হচ্ছে তো। তার মানে তুমি এখানে দ্বারা দিয়ে মানে পেয়ে গেলে এটা কি করণ কারক, কারকের ভিত্তিতে যদি বলো করণ, তাই না? করণ কারকের অনুসর্গ ব্যবহার হয়েছে এবং সমাসবদ্ধ পদ হওয়ার সময় এটা দেখো লোপ পেয়ে গেছে, এই ব্যাপারটা পেয়েছে, তাই এটি হয়ে গেল করণ তৎপুরুষ। যেহেতু করণের কথা বলা হচ্ছে এবং লোপ পেয়ে গেছে সেহেতু করণ তৎপুরুষ। কর্ম কেন হচ্ছে না? কারণ কর্মতে আমরা পড়েছিলাম যে কে বা রে এই সমস্ত বিভক্তি লোপ পায়। উপাদানের ক্ষেত্রে পড়েছিলাম কি হতে বা থেকে এই সমস্ত বিভক্তি লোপ পায়। অধিকরণে পড়েছিলাম কি? অধিকরণে পড়েছিলাম এ, তে বা তোমার হচ্ছে যে অন্ত্যেস্থ অ, তাই না? এই সমস্ত বিভক্তি লোপ পায়। যেমন ধরো এখানে হয়ে যেত গাছে পাকা, ঠিক আছে, গাছে পাকা, সেটা হয়ে যেত গাছ পাকা, তাই না? তো চলো আমাদের আজকের ক্লাস এতটা অবধিই থাকলো। আমরা সম্পূর্ণ সমাস তার থিওরি, ঠিক আছে, প্রথমত থিওরি পড়লাম। থিওরি পড়ার পর সেখান থেকে কিছু ট্রিক্স আমি তোমাদেরকে জেনারেট করে জানালাম। থিওরি পড়েছি আমরা উইথ এক্সাম্পল, ঠিক আছে, উদাহরণ সহ। সেখান থেকে ট্রিক্স কিছু বললাম এবং তারপর আমরা PYQ প্র্যাকটিস করলাম এবং দেখলাম যে কী ধরনের প্রশ্ন এখান থেকে মূলত আসে, প্রিভিয়াস ইয়ার এসেছে, ঠিক আছে। তো চলো, যদি ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিও ভিডিওটিতে, বন্ধুদের সাথে, বন্ধুদের গ্রুপে অন্যান্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে। আর চ্যানেল নতুন যদি হয়ে থাকো রিকোয়েস্ট রইল একটি সাবস্ক্রাইবটি করে দিও, কারণ তোমাদের সাথে থাকা, পাশে থাকা এটাই ইন্সপিরেশন যোগায় পরবর্তীকালে তোমাদের জন্য আরও ক্লাস নিয়ে আসার জন্য, ঠিক আছে। আর কমেন্ট করে আমাকে জানাও ভিডিওটি কেমন লাগলো, কি চাইছো তোমরা সেটাও জানাও, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়ার মধ্যে থাকো, টাটা।